হ্যালো, আগের 35টা প্রশ্ন আমরা নিটের কমপ্লিট করে এসেছি। আজকে আমরা সেকশন 2 সেকশন বি তে যে 15টা প্রশ্ন আছে আজকে আমরা আলোচনা করব। আশা করি আগের 35টা প্রশ্ন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর আজকের প্রশ্নগুলো আরেকবার মন দিয়ে শোনো, যে যে কনসেপ্টগুলো তোমাদের কাজে লাগাতে হবে। ভিডিওটা বা প্রিভিয়াস এর প্রশ্নগুলোর ভিডিও এই জন্য করা যে এই কনসেপ্টগুলোই কিন্তু রিপিট হয়, কনসেপ্ট রিপিট হয়, তাই আমরা কনসেপ্টগুলো ঠিকঠাক করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের 36 নম্বর প্রশ্ন। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের ডেসক্রিপশানতে তাদের লিঙ্কটা দেওয়া থাকবে, দুটো ভিডিওতে দেখে নিতে হবে। একটি বিন্দু বস্তুকে একটি 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের এটি উত্তর লেন্সের সামনে 60 সেমি দূরে রাখা আছে। যদি একটি সমতল দর্পণকে লেন্সের প্রধান অক্ষের থেকে লম্বভাবে এবং লেন্স থেকে 40 সেমি দূরে রাখা হয়, তবে অন্তিম প্রতিবিম্বটা যে দূরে গঠিত হবে তা হলো। অন্তিম প্রতিবিম্বটা যে দূরে গঠিত হবে তা হলো। দেখো, এক্ষেত্রে বলেছে এই লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, আর লেন্স থেকে দর্পণ 40 সেন্টিমিটার দূরে রাখা আছে। আর এই লেন্সটার ফোকাল লেন্থ বলে দেওয়া আছে f = 30 সেমি। ফাইনাল যে ইমেজটা তৈরি হবে সেটা কীরকম হবে? সিম্পল কনসেপ্ট, এটা 30 সেন্টিমিটার এর ফোকাল লেন্থ, 60 সেন্টিমিটার দূরে আছে। সাধারণ কনসেপ্ট, 2f এ বস্তু থাকলে 2f যদি বস্তু হয় তাহলে v হবে 2f, টুয়াইস এফ দূরে বস্তু গঠিত হবে প্রতিবিম্ব। টুয়াইস এফ দূরে বস্তু থাকলে টুয়াইস এফ দূরে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এই দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে গঠিত হবে। তাহলে এই দর্পণ থেকে লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে। ওকে, তাহলে এই দর্পণের কাছে এর দ্বারা গঠিত প্রতিবিম্বটা বস্তু। তাহলে এই বস্তুর দূরত্ব কত? এখান থেকে এইটা 40 হলে এটা হবে 20 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে কি বস্তু, আসবে এইরকম, ঠিক এইরকম লেন্সটি দর্পণের উপরে পড়বে। তাহলে অসৎ বস্তু না অসৎ বস্তু? বস্তু এই দর্পণটার জন্যে অসৎ। তাহলে 20 সেন্টিমিটার দূরে থাকলে এখান থেকে 20 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে। কার দ্বারা? এই দর্পণের দ্বারা। ওকে, 20 সেন্টিমিটার দূরে। এবারে বলো, এই বস্তুটা, এইটা প্রতিবিম্বটা এখন এইটার জন্য বস্তু কোথায় আছে না u = 20 সেন্টিমিটার। এটা f কত? 30 সেন্টিমিটার। কেন কি? এই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটা এই লেন্সের কাছে এখন বস্তু। তাহলে v কত? স্বাভাবিক কনসেপ্টে দেখা যাচ্ছে যে এইটা যদি কনসেপ্ট দিয়ে বলতে চাও তাহলে ফোকাস দূরত্বের মধ্যে আসে, তাহলে বস্তুটার প্রতিবিম্বটা হবে অসৎ, প্রতিবিম্ব হবে অসৎ। এবারে এইখানে যে অপশানগুলো আছে, অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি সৎ, লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে একটি সৎবিম্ব গঠিত হবে। হবে না? সমতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার, সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার। চলো এখান থেকে আমরা দেখে নিই v কত। 1/v = 1/f প্লাস 1/u। f এর ভ্যালু +30, u এর ভ্যালু -20। এটাকে ক্যালকুলেট করলে আসে -160। 30, 2, 3, 6 মাইনাস, তাহলে v = -60। অর্থাৎ এই লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে, মানে এইখানটাতেই প্রতিবিম্ব। এটা প্রথম গঠিত হয়েছিল, এইটা গঠিত হয়েছিল দর্পণ দ্বারা। এই বস্তুটার এই লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব এইখানটাতে গঠিত হয়েছে p2'। এখান থেকে এই ডিস্টেন্স থেকে এইখান থেকে 60 সেন্টিমিটার দূরে, কোথায় না p1 অবস্থানে। তাহলে লেন্স দর্পণ থেকে কত দূরে? 20 সেন্টিমিটার দূরে ফাইনাল। এবং সেটা কীরকম হবে? অসৎ। ক্লিয়ার হলো? বোঝা গেছে? ক্লিয়ার আছে বিষয়টা? তো চলো এর পরের প্রবলেমে আমরা আসি। পরের প্রবলেমটা আমাদের ক্ষেত্রে বলা দেওয়া হচ্ছে যে একটি 37 একটি অবরোহী ট্রান্সফরমারকে 220 ভোল্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত করা হয়েছে। ট্রান্সফরমারটি একটি 11 ভোল্ট 44 ওয়াট বাতিকে জ্বালাবে। যদি ট্রান্সফরমারের ক্ষমতার ক্ষতিকে উপেক্ষা করা হয় তবে প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ কত হবে? খুব সিম্পল প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। প্রশ্নটা যেভাবে দেওয়া আছে আরেকবার প্রশ্নটা পড়লে, মানে দুবার প্রশ্নটা পড়লেই আমরা ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি। বলছে একটা ট্রান্সফরমার, সে যে আউটপুটে জ্বালাচ্ছে একটা 11 ভোল্ট এবং 44 ওয়াটের একটি বাতিকে জ্বালাচ্ছে। বলছে
প্রাইমারি থেকে সেকেন্ডারি ট্রান্সফরমারতে কোনো শক্তি ব্যয়িত হচ্ছে না, এই যে কথাটা বলে দেওয়া আছে, এই যে কথাটা বলে দেওয়া আছে, এক্ষেত্রে যেটা বলে দেওয়া থাকলো, অর্থাৎ এই যে উপেক্ষা করতে বলেছে, তার মানে বলেছে যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের শক্তি ক্ষমতা এবং সেকেন্ডারির ক্ষমতা এক। আচ্ছা, এখানে বলেছে সেকেন্ডারিতে জ্বলছে 44 ওয়াট, তার মানে প্রাইমারিরও 44 ওয়াট, যেহেতু সমান, যে ক্ষতিকে উপেক্ষা করতে বলেছে, কোনো নষ্ট হচ্ছে না, তাহলে পি আমি কি বলতে পারি, প্রাইমারির ভোল্টেজ ইন্টু প্রাইমারির কারেন্ট, তার মানে এটা সমানই পেয়েছি পিএস। আমাকে বলেছে আইপি, প্রাইমারির প্রবাহ বের করতে বলেছে, দ্যাট ইজ পিএস বাই পি ভিপি, এটা হয়ে গেল 44, আর ভিপি বলেছে কত, 220 ভোল্ট লাইনে যুক্ত করা আছে, তো এটাকে যোগ করলে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে কোনটা হবে, এটার ক্ষেত্রে অপশানটা হবে 3। আচ্ছা 36টা উত্তরটা আমি কোনটা হবে বললাম না, 36-এর ক্ষেত্রে অপশানটা হবে, দেখো সমতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে একটি অসৎ প্রতিবিম্ব, না 2 নম্বর অপশন, সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। 36-এর অ্যান্সারটা এখানে যা প্রশ্ন তাই হিসেবে 2, অর্থাৎ সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে। ওকে, তাহলে 37 ক্লিয়ার হয়েছে, 36-37 ক্লিয়ার হয়েছে। এবার আসছি আমরা 38, এবার আসছি 38 কি বলেছে প্রশ্ন দেখি। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। t=4 সেকেন্ড সময়ে গাড়িটির মধ্যে বসে থাকা একটি লোক একটি বলকে জানলার বাইরে থেকে ফেলে দিল। ওকে, t=6 সেকেন্ড পরে বলটির বেগ ও ত্বরণ কত হবে? গাড়িটা যাচ্ছিল, এখান থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, যখন t=4 সেকেন্ড তখন এই অবস্থাতে সে বলটাকে ছেড়ে দিয়েছে। যখন যখন 6 অর্থাৎ 6 সেকেন্ড পেরিয়ে গেল স্টার্টিং থেকে, তখন এই বলটার বেগ এবং ত্বরণ জানতে চাওয়া হয়েছে। যখন এইখানটাতে ছেড়ে দেওয়া হয়েছে, তখন যেহেতু গাড়িটি ত্বরণ নিয়ে চলছিল, এখান থেকে যাত্রী যখন ফেলে দিয়েছে, তখন এটার মধ্যে কি হবে, গাড়িটি যখন এইখান থেকে এখান পর্যন্ত চলছিল, সে চলছিল 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নেই, সেকেন্ড স্কোয়ার অনুভূমিক ত্বরণ। এইভাবে যখনই ছেড়ে দেওয়া হলো এই পয়েন্টে এসে, তখন সে কি করছে, তার মধ্যে একটি কি গতি দেখা যাবে, ধরো এটা ভূমির থেকে উচ্চতা, এই রকম গতি দেখা যাবে। অর্থাৎ অনুভূমিক বেগ এই পয়েন্টে এসে গাড়িটির যা বেগ ছিল সেই বেগ নিয়ে তার অনুভূমিক হরাইজন্টাল বেগ থাকবে, এবং যেহেতু কোনো বাধা নেই তাহলে তার একটা ত্বরণ নিয়ে চলবে, কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিস্কর্ষজ ত্বরণ নিয়ে বলে দেওয়া আছে। তাহলে তার দুটো বেগের সৃষ্টি হবে, একটা অনুভূমিক একটা উলম্ব। ওকে, আগে আমি 4 সেকেন্ডে এইখানে অনুভূমিক বেগটা কত ফাইন্ড আউট করি। তাহলে এখানে 0 থেকে শুরু করেছে, v=0 প্লাস গাড়ির 4 সেকেন্ড পরে বেগ 5 × 4 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে এই পয়েন্টে যখন পৌঁছেছে গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, তার মানে যখন ছেড়ে দিয়েছে বলটার অনুভূমিক বেগ 20 মিটার পার সেকেন্ড। এই বেগটা কিন্তু যতক্ষণ না ভূমি স্পর্শ করে এই অনুভূমিক বেগটা একই থাকলো। এইবারে বলের কি গতি, প্রাসের গতি দেখা গেল। এইখান থেকে যখন ছেড়ে দিয়েছে ঠিক 2 সেকেন্ড পরে, এইখান থেকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে বলটা ধরো এইরকম অবস্থানে আছে, সাপোজ এই অবস্থানে কি একটা অনুভূমিক বেগ যে থাকবে 20 মিটার পার সেকেন্ড, বাট যেহেতু অভিকর্ষণ ত্বরণ আছে, তাহলে এই পয়েন্টে একটা উলম্ব বেগ সৃষ্টি হবে। যখন এ পয়েন্টে ছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, তখন বেগ কত, এখানটাতে উলম্ব বেগ uy=0, t=2 সেকেন্ড পর, 4 থেকে 6 2 সেকেন্ড পর uy ড্যাশ কত, অর্থাৎ আমি ধরে নিচ্ছি vy ড্যাশ কত, ফাইন্ড আউট করি। আচ্ছা, এই সমস্যায় ত্বরণ কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি করবে তুমি, vy ড্যাশ =0 প্লাস 10 × 2 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পয়েন্টে এসে বি পয়েন্টে 2 সেকেন্ড পরে তার অনুভূমিক বেগ 20 মিটার পার সেকেন্ড। 0 থেকে যখন বিতে পৌঁছেছে, অর্থাৎ এ থেকে যখন বিতে পৌঁছেছে,
এ বিন্দুতে উলম্ব বেগ ছিল 0, বি বিন্দুতে এসে তার উলম্ব বেগ দাঁড়ালো 20 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেট বেগ কত? ভি যদি আমি ধরে নিই রুট অফ এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি করতে পারি 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 20 √2 মিটার পার সেকেন্ড। তাহলে কত অপশানটা হচ্ছে? আচ্ছা, বেগ আর ত্বরণ তো সবসময় ভূমিস্পর্শ করা অবধি এটাই থাকবে, তাহলে অপশান হচ্ছে গিয়ে 2। কোশ্চেন নাম্বার কত হলো? 38। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এইখান থেকে গাড়িতে ছিল বলটা, যাত্রী যখন এই পয়েন্টে এসে ছাড়লো তখন গাড়িটার যা বেগ তাই হবে বলের বেগ। এইখান পর্যন্ত অনুভূমিক ত্বরণ নিয়ে চলছিল, যখন এই পয়েন্টে ছাড়লো তখন এই পয়েন্টে অনুভূমিক বেগ 20 মিটার পার সেকেন্ড, কারণ এই মুহূর্তে গাড়ির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। যখন এখানে ছাড়লো উলম্ব বেগ নেই, কিন্তু ত্বরণ আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পুরো পথটাতে এখানে এসে ভূমিস্পর্শ করলে পুরো পথটাতে ত্বরণ একই থাকবে, অভিকর্ষীয় ত্বরণ। যখন 4 থেকে 6 হলো, অর্থাৎ 2 সেকেন্ডে ধরে নিই আমরা বলটা বি পয়েন্টে এলো, তাহলে বি পয়েন্টে এই পুরো পথটাতে অনুভূমিক বেগ একই থাকছে, উলম্ব বেগ 0 থেকে এমএনটা পাচ্ছে, তাহলে আলটিমেট বেগ হচ্ছে 20√2। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো এবার আসছি আমরা 39 প্রবলেম। এখানে প্রবলেমটাতে আমি সার্কিটটা এঁকে রেখেছি, প্রবলেমটা দেখে নিতে হবে। প্রবলেমটা একটু দেখে নাও, ওটা স্ক্রিনে দেওয়া আছে। ওকে, এবারে বলেছে 3টে ইনপুট এ বি সি এরকম একটা সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, এর ফাইনাল আউটপুট কী হবে, অর্থাৎ ওয়াইটা কী হবে। ওকে, দেখো আমি আগে এই গ্রাফটা বুঝে নিই। 0 থেকে T1 পর্যন্ত 0 ভোল্ট মানে 1, 5 ভোল্ট মানে 0 ভোল্ট মানে 0, 5 ভোল্ট মানে 1। তাহলে আমরা কতগুলো ট্রুথ টেবিলে করি কীরকম, এ বি সি ফাইনাল ওয়াই আউটপুটটা কী হবে। প্রথমে এই পয়েন্টে এটা 0, বিটা 0, দেখতে পাচ্ছ 0 দেওয়া আছে, 0 এই পর্যন্ত T1 পর্যন্ত, আর সিটা হচ্ছে গিয়ে 1। ওকে, আচ্ছা পরে T1 থেকে টি 0 থেকে T1 অবধি। আচ্ছা এবার T1 থেকে T2, এটা 1, বিটা 0, সিটা 1। ওকে, T2 থেকে T3, T2 থেকে T3 আমার মনে হয় এতটা পর্যন্ত করলেই কনসেপ্টটা বুঝলে তোমরা পারবে। T2 থেকে T3, এ হচ্ছে গিয়ে 0, বি হচ্ছে গিয়ে 1, সি হচ্ছে গিয়ে 0, এটা 0। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমি করি A0 B0, এটা অ্যান্ড গেটের আউটপুটে 0ই হবে। B0 C1, তার মানে 0 বাট উল্টে যাবে 1, এটা ন্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, এটা ন্যান্ড গেট। অর গেটের 0 1 থাকলে হয় 1, তাহলে 1 হচ্ছে 1 হচ্ছে। দেখো 0 0 অ্যান্ড গেটে 0 হয়, ন্যান্ড গেটে 0 1-এ 0 অ্যান্ড গেটের জন্য বাট উল্টে যাবে 1, আর অর গেটে 0 1-এ 1। আচ্ছা পরেরটা দেখে পরেরটা কি বলেছে। তার মানে হচ্ছে 1, বিটা হচ্ছে 0, এর আউটপুট 0, 0 বি সি হচ্ছে 1, তাহলে 1 0-তে 0 বাট 1, এটা হলে 1। পরেরটা দেখি নাও, পরেরটা 0, বিটা 1, সিটা 0, 0 1-এ 0, 0 1-এ 1 1, নেক্সট 1। তাহলে কি হচ্ছে আউটপুটটা, এতটা পর্যন্ত আমি আউটপুটটা যদি দেখি হাই, এটা হাই 5 ভোল্ট। দেখো কোন অপশানটা হচ্ছে, আমার মনে হয় সি এর অপশানটা, 3 এর অপশানটাতে অল, এতটা দেখলেই বুঝতে পারবে। কারণ বাকিগুলোতে দেখো, বাকিগুলোতে সব কিন্তু প্রথমেরটা 0 0 0 ভোল্ট, একেরটা সবই 0 হবে না, 2-এরটা প্রথমে 0 কেটে গেল, 3-এরটা হাই, 4-এরটাও হাই। ওকে, পরেরটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে 4-এরটায়, কিন্তু এটাতে 1 থাকছে। ওকে, চলো নেক্সট আসছি আমরা 40 কি বলেছে 40, এটা কি বলেছে আমরা দেখে নিই। বলেছে একটি এলআরসি বর্তনীতে 0.5 হেনরি মানের একটি আবেশক
80 মাইক্রোফ্যারাডের একটি ধারক এবং 40 ওহম মানের একটি রোধকে 220 মানের একটি পরিবর্তী ভোল্টেজ এবং পরিবর্তনশীল কম্পাঙ্কের উৎসের সাথে সংযোগ করা হলো। যে কৌণিক কম্পাঙ্কগুলোতে স্থানান্তরিত ক্ষমতা অনুযায়ী অঙ্কের অর্ধেক হয় তা লেখো। এখানটাতে ভালো প্রশ্ন, এখানটাতে বলেছে যে এরকম হয়, এই হাফ হাফ হয় কোন অবস্থানে, এই সর্বোচ্চ দেখা যাচ্ছে কোথায়, ওমেগা 0-তে মানে F0-তে, আর এইখানে হাফ ক্ষমতার, এইখানে হাফ, এটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে R/2L। অর্থাৎ এই পয়েন্টটা যদি ওমেগা 1 এটা ওমেগা 2 হয়, তোমাকে ওমেগা 1 এবং ওমেগা 2 বের করতে বলেছে। ওমেগা 1 এবং ওমেগা 2 হয় ওমেগা 0 প্লাস মাইনাস, এটা হলে মাইনাস, এটা হলে প্লাস R/2L। প্রথমত ওমেগা 0 আমি ফাইন্ড আউট করি 1/√LC। এল এর মান বলে দেওয়া আছে 5, আর এটা বলে দেওয়া আছে 80 মাইক্রোফ্যারাড, 10⁻⁻6 করে নিলাম। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে কি 400, দুটো শূন্য চলে গেল 4, তাহলে 2 × 10⁻², দ্যাট ইজ ইকুয়াল টু 100/2, তার মানে 50। ওকে, হার্জ। ওমেগা R/2L, আর বলেছে 40, এল বলেছে 5, তাহলে 10, 4, তাহলে ওমেগা 1 হচ্ছে গিয়ে কি 50 ± 4, তার মানে 46 হবে আর 54 হবে, 46 হবে 54 হবে। হাফ হচ্ছে কোন কোন জায়গাগুলোতে না, এই জায়গাটাতে, দ্যাট ইজ ওমেগা 1 এবং ওমেগা 2-তে সর্বোচ্চ যেটা হাই ফ্রিকোয়েন্সি, অনুনাদি ফ্রিকোয়েন্সি, তোমাকে বলেছে যে অনুনাদি ফ্রিকোয়েন্সির অর্ধেক ক্ষমতা কম্পাঙ্কতে ক্ষমতার অর্ধেক হয়, তা হলো 46 এবং 54, অপশন নাম্বার 1। ওকে, নেক্সট। এটা সিম্পল, খুব ভালো প্রশ্ন। পরেরটা বলেছে দেখো, একটি একই আকারে 27টি ফোঁটার প্রত্যেকের 220 ভোল্টে আহিত, ফোঁটাগুলোকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করলে ফোঁটার বিভব কত হবে? প্রত্যেকের বিভব বলেছে ছোট ফোঁটার 220 ভোল্ট, তার মানে প্রত্যেকের আধান সমান, আধান Q = C × V। সি কত? সি আমি ধরে নিচ্ছি 4πε0R গোলক ইন্টু V 220। ওকে, আধান কুলম্ব। ওকে, এবারে বলছে যে 27টি ফোঁটা মিলে একটি বড় ফোঁটা তৈরি হলো, তাহলে তার ক্ষেত্রে বিভব কত? বিভব V = Q/C। কিউ কত এক্ষেত্রে? Q' 27 × Q/C 4πε0 ক্যাপিটাল R, বড় গোলকের ব্যাসার্ধ। আমরা ছোট গোলকের ব্যাসার্ধ এবং বড় গোলকের ব্যাসার্ধ, যেহেতু ছোট গোলকগুলো মিশে বড় তৈরি হয়েছে, 4/3 πr³ ইন্টু 27টা মিলে = 4/3 πr³। ওকে, দ্যাট ইজ 3R = R। ওকে, তাহলে বসিয়ে নাও, এই ফান্ডাটা শুধুমাত্র লাগছে 27 4πε0 ইন্টু R ইন্টু 220/4πε0 R, আর এর ভ্যালু 3R, আর কাটছে 4πε0 4πε0 3 × 9, এটাকে গুণ করলে 1980 18 ভোল্ট। ওকে, তাহলে কত অপশানটা হচ্ছে দেখে নাও, হচ্ছে 2 এর অপশান। ক্লিয়ার হয়েছে? 27টা ছোট ফোঁটা মিলে একটি বড় ফোঁটা হয়েছে, তাহলে তার বিভবটা হবে তার যা আধান বাই তার ধারক, গোলক মানে ধারক হচ্ছে 4πε0 R, তাহলে 27টা ছোট এবং বড় ফোঁটার ব্যাসার্ধের তুমি যদি সম্পর্ক ফাইন্ড আউট করো, এই জাতীয় প্রবলেম খুব সিম্পল প্রবলেম। ওকে, নো টাইম ক্যারিংও হচ্ছে না তোমাদের ক্ষেত্রে, খুব কম সময়ের মধ্যেই হচ্ছে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এবার আসছি পরেরটা। এই জাতীয় প্রবলেমও আমরা করানো আছে, ভিডিওতে করে দেওয়া আছে। এই কনসেপ্টটা হচ্ছে কি,
প্যারালাল থাকলে তার ক্ষেত্রে প্রবাহের ইকুয়েশন কি ছিল? দেখো তিনটি রোধক এমনভাবে দেওয়া আছে, তিনটি রোধক এরকম করে দেওয়া আছে, এরকম করে রোধ দেওয়া আছে। ওকে, এটাতে প্রবাহ I1, রোধ R1, এটাতে প্রবাহ I2, রোধ R2, এটাতে প্রবাহ I3, রোধ R3। এবারে বলেছে I3/I1, এইখানের যে প্রবাহটা এবং এইখানের যে প্রবাহটা এদের অনুপাত। চলো, এটা যদি মূল প্রবাহ, এখানে রোধটা নেই, এখানে যদি মূল প্রবাহ হয়, এখানে যদি মূল প্রবাহ I হয়, তাহলে এই দুটো প্রবাহের অনুপাত I3 = কি পেয়েছি? অপর রোধ অর্থাৎ R2 বাই দুটো রোধের সমষ্টি R2 প্লাস R3। এটার মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? অপর রোধ বাই এই দুটো রোধের সমষ্টি করে দেওয়া আছে ওদের অনুপাত। কিভাবে? রোধটাকে আর ইন্টু মূল প্রবাহ। মূল প্রবাহ এই ক্ষেত্রে কত না I1 ঢুকেছে, দ্যাট ইজ I1। তোমাকে বের করতে বলেছে I3/I1, তাহলে I3/R1 = R2/R1 প্লাস R2/R3। খুব কমপ্লিকেটেড প্রবলেম ছিল না স্যার? শুধু কনসেপ্টটা কি লাগছে না, সমান্তরালের ক্ষেত্রে প্রবাহ কীরকম হয়, R2/R3, অপশন নম্বর 4। ওকে, চলো হয়েছে এটা। এবারে আসছে কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 কি বলেছে? কোশ্চেন নম্বর 43তে বলেছে 0.15 কেজি একটি ভরযুক্ত বলকে 10 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। মাটিতে ধাক্কা লাগার পর বলটি একই উচ্চতায় পৌঁছয়। বলটির উপর প্রযুক্ত ঘাতের মান নির্ণয় করো। খুব সিম্পল প্রশ্ন, কনসেপ্টটা বুঝো। একটা বল একটা উচ্চতা থেকে পড়েছে, এই মেঝেতে পড়বার পর ঠিক অতটাই উচ্চতা আবার উঠেছে। আমি যদি ভাবি যে এখান থেকে এইখানে এসে যে গতিশক্তিটা পেয়েছিল সেই গতিশক্তি আবার স্থিতিশক্তিতে হয়েছে, অর্থাৎ এইখানে সংঘাতের পর সংঘাতের ঠিক পূর্ব মুহূর্তে যদি ভি বেগ থাকে, ওঠার সময় তার বেগটা ভি ছিল। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। উপর থেকে পড়ে এই সংঘাতের ঠিক পূর্বে যে বেগ ছিল, এই সংঘাতের পর ঠিক সেম বেগ হলো, কিন্তু অভিমুখটা আলাদা হয়ে গেছে। দেখো এদিকে বেগটা ছিল এদিকে, এখন বেগটা ওদিকে। তাহলে কি হচ্ছে? প্রযুক্ত ঘাত যদি আমরা বের করতে চাই, প্রযুক্ত ঘাত সমান কি? ভরবেগের পরিবর্তন। বলো তাহলে এইটার এমভি ছিল বেগ, যেদিকে মাইনাস বেগটা বদলে গেছে, তাহলে পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস অফ এমভি। ক্লিয়ার হচ্ছে? তাহলে 2mv, দ্যাট ইজ প্রযুক্ত ঘাত। এবারে বলো প্রযুক্ত ঘাতের ক্ষেত্রে আমাকে বলে দেওয়া হচ্ছে যে আমরা ভি জানি না স্যার। আচ্ছা হোক, এখান থেকে এই যে উচ্চতা থেকে যদি পড়ে, ভি = 0 বেগ থেকে 0, v² = 2g, এই যে উচ্চতা থেকে পড়েছে, তাহলে v = √gh। তাহলে এম জানি, এম এর মান বলেছে 0.15 ইন্টু √2, জি এর মান বলে দেওয়া আছে 10, এইচ এর মান বলে দেওয়া আছে 10। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে 2 বেরিয়ে এলো 0.3, তার মানে দ্যাট ইজ = 3.3 ইন্টু 10, দুটো 10 থেকে একটা 10 ইন্টু 1.41, 3, তাহলে 3 হলে 3, 2, 4, 4.2 কেজি মিটার পার সেকেন্ড। অপশান আছে, কোন অপশানটা? অপশান প্রবাবলি বলা দেওয়া আছে 4। ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট দুটো, কনসেপ্টটা ক্লিয়ার একদম। ওকে, এবার আসছি 43 হলো, এবার আসছি 44। 44 বলেছে একটি 200 মিটার এর একটা রড আছে, রড ওকে আছে। 200 মিটার দীর্ঘ রডের 500 গ্রাম ভরের, রডের ভর বলেছে 500 গ্রাম, 40 সেমি দাগের ওপর রাখা একটি কিলকের ওপর ভারসাম্য রক্ষা করে আছে। 2 কেজি ভর এবং 20 সেন্টিমিটার দাগে এবং আরেকটি আছে 160 মিটার দাগে ঝোলানো আছে। তাহলে এম এর মান কত হলো? এটা স্থির অবস্থায় আছে, এটা 0 দাগ। এখান থেকে 20 সেন্টিমিটার দূরে একটি ব্লক আছে, ব্লকের ভর বলেছে 2 কেজি। এখান থেকে একটা কিলক আছে, এটা 20 সেন্টিমিটার, এই দাগটা 20, এই দাগটা কত বলেছে?
40, আর এইখানে যে ব্লকটা আছে তার দাগ হচ্ছে গিয়ে 160, আর পুরোটা তো হচ্ছে 200। এখানে এম ভর আছে, পুরোটা দৈর্ঘ্য 200 বলে দেওয়া আছে, পুরোটা 200 সেমি। ওকে, এবারে বলেছে যে এটা সাম্যাবস্থায় আছে। খুব ভালো প্রশ্ন। তাহলে এম এর মান কত? সিম্পল কনসেপ্ট, এই কিলোকের উপরে আছে মানে এটা হয় এদিকে এবং এদের ঘূর্ণন সৃষ্টি হতে চাইছে, বাট এইখানের জন্য প্রযুক্ত টর্ক এটাকে এদিকে ঘোরাতে চাইছে, এটা এদিকে ঘোরাতে চাইছে, এবং এর ওজনজনিত বল, ওজনজনিত ভার কেন্দ্র কোনটা না ঠিক মিডিলে, তাহলে 200 হলে ঠিক 100তে এই পয়েন্টে আরেকটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে কি ডাব্লু, সেটা এদিকে ঘুরতে চাইছে। আলটিমেট এটা কি আছে? সামনে আছে। তাহলে নিট টর্ক কি? সামেশন অফ টাও ইজ ইকাল টু 0, তাই এটা কি হচ্ছে? সামনে আছে, সামনে থাকার শর্ত। আচ্ছা, কোনটা সাপেক্ষে না? এই কিলকটার সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে এই টর্কটা চাইছে এদিকে, এই কিলকের সাপেক্ষে এই দুটো চাইছে এদিকে ঘোরাতে। আলটিমেটলি এটাকে যদি আমি এটার জন্য টাউ 1 ধরি, এটাকে টাউ 2 ধরি, এটাকে টাউ 3 ধরি, তাহলে আমি বলতে পারি টাউ 1 ইজ ইকাল টু টাউ 2 প্লাস টাউ 3, সামেশন অফ 0 মানে যেটা বিপরীত দিকে হচ্ছে, তারপরে আমি টাউ 1 মাইনাস টাউ 2 মাইনাস টাউ 3 ইজ ইকাল টু 0, তারপরে টাউ 1 প্লাস টাউ 2, টাউ 1 ইজ ইকাল টু টাউ 1 প্লাস টাউ 1 ইজ ইকাল টু টাউ 2 প্লাস টাউ 3। ক্লিয়ার? টাউ 1 ইজ ইকাল টু টাউ 2। এবারে বলো এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এটার ভর মানে ওজনজনিত বল 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 করে দিলাম, কারণ সবই গ্রামে আছে, পরে আমি করছি, ইন্টু জি ইন্টু ডিস্টেন্স কত এটা থেকে? 20, টাউ 3 এটা, এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এটা 100 হলে এই ডিস্টেন্সটা হবে 60, তাহলে 60 ইন্টু এর ভর বলেছে 500, ওকে, ইন্টু জি ইন্টু আর কিছু না, ইন্টু না, ওকে, প্লাস টাউ 3, টাউ 3 কি হচ্ছে? এখান থেকে এই ডিস্টেন্সটা 120 ইন্টু এম ইন্টু জি, বল ইন্টু দূরত্ব, টাউ ইজ ইকুয়াল টু কত? এফ আর, দেখো এম জি এফ ইন্টু আর, ওকে, জি চারপাশ থেকে তুলে দাও, জি চারপাশ থেকে তুলে দাও, 0, আচ্ছা হোক 2, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ওকে, ইজ ইকুয়াল টু 30, 3টে 0, 10 টু দি পাওয়ার 3 প্লাস 120 ইন্টু এম। এটা এদিকে আসছে 10 টু দি পাওয়ার 4 করে, তার মানে 10 টু দি পাওয়ার 4ই থাকছে বাই 120 এম। ক্যালকুলেশনে কোনো, এটা যখন এদিকে আসছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস তার 1, তার মানে থাকছে এম ইজ ইকাল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 4 বাই 12, এটা গ্রাম বেরোলো। এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি কি করব? 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3টে 0 কেটে 1 3 একে 4 4, 120, এই 0 একটা 0 কেটে গেল, এটা হয়ে গেল কেজি। ক্লিয়ার হয়েছে? এটা ছিল 120, তাহলে 1-এর পিঠে 4টা 0 ছিল, 100 একটা কেটে গেল, আর কেজিতে কনভার্ট করতে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 1-এর 12, তাহলে অপশান হচ্ছে গিয়ে কোনটা? 2, অপশান নাম্বার 2। ক্লিয়ার হয়েছে? এই ক্লকের সাপেক্ষে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে না, সামনে আছে মানে টাও, সামেশন অফ টাও ইজ ইকাল টু 0। ওকে, নেক্সট প্রশ্ন আসছে আমরা 41 নম্বর প্রশ্ন, 45 আমাদের হয়ে গেছে, 45 অবধি 44 অবধি হয়ে গেছে, এবার আসছে 45। ওকে, 45 এটা কি বলছে? আর রোধের এবং বলছে 12i একটি সুষম পরিবাহী তারকে জড়িত একটি প্রবাহকুণ্ডলের মধ্যে পাঠানো হচ্ছে। একবার সমবাহু ত্রিভুজের ন্যায় যার প্রতিটি বাহু এ গঠন করা হলো, আরেকবার বর্গক্ষেত্র গঠন করা হয়েছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রে চুম্বক ভ্রামক কত? আচ্ছা, একটা পরিবাহী কুণ্ডলীতে যদি প্রবাহ হয় ভ্রামক, চুম্বক ভ্রামক ইমিজিক্যাল টু মিউ এ আই, অর্থাৎ এ আই হয়, সরি মিউ না, এখানটাতে এন এ আই, এন হচ্ছে গিয়ে পাক সংখ্যা। এটা ছিল চুম্বক ভ্রামকের রাশিমালা। এ আই মোট ক্ষেত্রফল ওই কুণ্ডলীর ইন্টু তার মধ্যে দিয়ে প্রবাহ। এবারে বলছে কি বলেছে না, এটার মধ্য দিয়ে এটা হচ্ছে কি 12A তারের দৈর্ঘ্য,
সমবাহু ত্রিভুজ করা হয়েছে, তার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ, আছে তো 3a হলো, তাহলে আছে কত 12a, তাহলে এখানে পাক সংখ্যা বেড়ে যাচ্ছে, ইজিক্যাল টু 3 এর জন্য এখানে 4টা পাক হয়ে যাচ্ছে। একটা সমবাহু ত্রিভুজ গঠন করতে 3a লাগছে, তাহলে মোট 12a আছে, 4টা পাক হলে হবে। আচ্ছা, আবার যদি বর্গক্ষেত্র গঠন করে এ এ এ এ, তাহলে এক্ষেত্রে পাক কটা দিতে হবে, 3টে পাক করলে 12a কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে এম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কত হচ্ছে 4 ইন্টু এ, এটা কি ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু আই, তোমরা জানাচ্ছে √3a স্কোয়ার ইন্টু আই। এর ক্ষেত্রে অফ রেক্ট্যাঙ্গেল, ওকে, দ্যাট ইজ ইকাল টু 4a স্কোয়ার ইন্টু আই ইন্টু 3, তাহলে 3a স্কোয়ার আই। অপশান কি হচ্ছে দেখে নেব আমরা, √3ia 3ia, অর্থাৎ অপশান নম্বর 3 দেখো। ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে √3i স্কোয়ার আর এটা হচ্ছে 3i স্কোয়ার। ওকে, নেক্সট পরেরটা R1 এবং R2, কোশ্চেন নম্বর 46। R1 এবং R2 দুটো বৃত্তাকার সমকেন্দ্রীয় পরিবাহী বৃত্তাকার লুপকে সমকেন্দ্রিক করে একই সমতলে রাখা আছে। যদি R1 মাছ গ্রেটার দেন R2 হয়, তবে পারস্পরিক আবেশাঙ্ক m এর মান কার সাথে সমানুপাতিক হবে। এর আমরা তার কুণ্ডলী আছে, এটা বলছে R2, এটা হচ্ছে R1। পারস্পরিক আবেশাঙ্ক প্রবাহ হচ্ছে পারস্পরিক আবেশাঙ্কের মান মিউচুয়াল ইন্ডাকশন μ0 n1 n2 পাই আর ছোট যে বৃত্তাকার লুপ তার স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এক্ষেত্রে কী হবে তাহলে μ0 একটা করেই পাক আছে 1 1 পাই ছোটোটার R2 স্কোয়ার বাই R1, দ্যাট ইজ ইকাল টু m ভ্যারিজ অ্যাজ R2 স্কোয়ার বাই R1। দুটো কুণ্ডলীর ক্ষেত্রে পাকের ক্ষেত্রে দুটো কুণ্ডলীর ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকশানের রাশিমালা ছিল এরকম μ0 ny n2 পাই r স্কোয়ার। আর স্কোয়ারটা কী ছিল স্মল আর স্কোয়ার, যেটা হচ্ছে গিয়ে ছোটো বৃত্তাকার লুপের ব্যাসার্ধ স্কোয়ার বাই বড় বৃত্তের ব্যাসার্ধ। তখন দাঁড়াচ্ছে R2 বাই R1, অর্থাৎ কোন অপশানটা দাঁড়াচ্ছে R1 স্কোয়ার R2 স্কোয়ার বাই R1, তাহলে অপশান নাম্বার 2 দেখো। 46 কমপ্লিট হলো, 46 কমপ্লিট হলো। 47 m ভরযুক্ত আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার রিং থেকে একটি বৃত্তচাপ কেটে নেওয়া, বৃত্তচাপ বাদ দিয়ে দেওয়া হলো। যে চাপটি বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপ কেটে নেওয়া হয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই অংশটা কেটে নেওয়া হয়েছে। ওকে, রিংয়ের কেন্দ্র দিয়ে গমন করে এই কেন্দ্র দিয়ে একটা রড পাঠিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র দিয়ে গমন করে এবং রিংয়ের তলের সাথে লম্বভাবে থাকে এমন একটি অক্ষের সাপেক্ষে রিংটির অবশিষ্ট অংশের জাড্যের ভ্রামক কে এম আর স্কোয়ার, কে এম আর স্কোয়ার হলো এটা। এবারে বলছে যে কে এর মান কত। আচ্ছা, পুরোটা ভর কত বলে দিয়েছে এম, ব্যাসার্ধ কত বলেছে আর, তাহলে এই অংশটা কেটে নেওয়া হয়েছে। এখন মাস কত, এই পুরোটা যদি এম হয় 1/4 কেটে নেওয়া হয়েছে, তাহলে m/4 কেটে নেওয়া হয়েছে, এখন মাস হচ্ছে 3m/4। ক্লিয়ার কিনা বলো। পুরোটা যদি অংশ হয় এই অংশটা 4টা টুকরোতে আমি ভাগ করতে পারি এরকম, তাহলে একটা অংশ কেটে নিয়েছে m/4, তাহলে এখন মাস। তাহলে এখন জড়তার ভ্রামক যদি আমি ক্যালকুলেট করি, তাহলে মাস ইন্টু এই অক্ষের সাপেক্ষে দূরত্ব কত মাসের না আর স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 3m/4 আর স্কোয়ার। এম আর স্কোয়ার কাটছে, কে ইজ ইকাল টু 3/4, কে ইজ ইকাল টু 3/4 কত, অপশান নাম্বার 3, অপশান 3। ওকে, নেক্সট 48, কোশ্চেন নম্বর 48 বলেছে
যে একটি এম ভরের কণাকে পৃথিবী পৃষ্ঠ থেকে ভি বেগে নিক্ষেপ করা হলো, ভি বেগে নিক্ষেপ করা হলো, যার বেগটা বলে দেওয়া হচ্ছে কে ভিই, যেখানে কে ইজ লেস দ্যান 1, মানে কখনোই বেগটা এসকেপ ভেলোসিটির সাথে যাবে না, যেখানে মুক্তিবেগ বলে দিয়েছে ভিই। ওকে, যে উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছতে পারবে তা হলো সর্বোচ্চ যে উচ্চতা, অর্থাৎ এটা ছিল পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে একটি বলকে ছুঁড়ে দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছতে পারবে সেই উচ্চতার রাশিমালা, সেই উচ্চতাটা কত এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টে, অর্থাৎ যদি আমি এ পয়েন্টে ধরি এবং বি পয়েন্টে, এ পয়েন্টে টোটাল এনার্জি এবং বি পয়েন্টে টোটাল এনার্জি এক হবে, আবার ওখানে গিয়ে ফিরে আসবে, যেহেতু কে লেস দ্যান 1 বলেছে এসকেপ ভেলোসিটি সমান হবে না, মানে তার থেকে কম হবে, কখনোই বেরিয়ে যাবে না, এই কনসেপ্টটা তাই বলছে। ওকে, তাহলে এই পয়েন্টে স্থিতিশক্তি ইউএ, গতিশক্তি আমি ধরছি ইএ, এটা ই কে হয়, আমি ইএ লিখলাম, হ্যাঁ, ইউবি প্লাস ই কে বি হয়, আমি শুধু ইবি লিখলাম, এটা অ্যাকচুয়ালি টোটাল এনার্জি, এটা টোটাল এনার্জি। ওকে, এইবারে দেখো, যখন এই পয়েন্টে ছিল তখন এই পয়েন্টে কি কি আছে, গতিশক্তিও আছে, স্থিতিশক্তি, কারণ এ পয়েন্ট থেকে তুমি এই বেগ দিয়ে ছুঁড়ে দিয়েছো, এই পয়েন্টে যখন পৌঁছচ্ছে ইবি ইজ ইকাল টু 0, ওই পয়েন্টে স্থিতিশক্তি নেই, তাহলে এ পয়েন্টে স্থিতিশক্তি কত, জি এম এম মাইনাস কেন্দ্র থেকে দূরত্ব আর পৃষ্ঠে আছে, প্লাস এই পয়েন্টে গতিশক্তি কত না, যে বেগে ছোড়া হচ্ছে ভিএস স্কোয়ার ইজ ইকাল টু, যখন এই পয়েন্টে পেয়ে গেছে গতিশক্তি নেই, স্থির হয়ে গেছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে, তাহলে জি এম এম বাই এখান থেকে ডিস্টেন্সটা কত আর প্লাস এইচ। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করছি, জিএম এম উড়ে গেল, জি এম স্মল এমটাকে উড়িয়ে দিচ্ছি আগে, প্লাস হাফ ভি স্কোয়ার মানে কে স্কোয়ার, ভিই মানে 2GR, রুট জি আর, এসকেপ ভেলোসিটি এর ভ্যালুটা রুট জি আর। ওকে, আচ্ছা, তাহলে ইজ ইকাল টু মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। আচ্ছা, এইখানটাতে আমরা লিখতে পারি জিআর সমান জিএম বাই ক্যাপিটাল জিএম বাই আর মাইনাস জিএম বাই আর প্লাস 2 কেটে গেল, তাহলে কে স্কোয়ার, এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি জিএম বাই আর ইজ ইকাল টু মাইনাস জিএম বাই আর প্লাস এইচ। কনফিউশন আছে এই জায়গাটাতে, ছিল অ্যাকচুয়ালি জিএম বাই আর, এই জিএমটাকে আমরা করতে পারি জি আর স্কোয়ার, দিয়ে নিচে ছিল আর, দ্যাট ইজ বেরিয়েছিল জি আর, তাহলে জি আরটাকে যদি কনভার্ট করলে এইভাবে বেরোচ্ছে, জিএম চারদিকে চলে গেল, তাহলে 1 বাই আর ইজ ইকাল টু কে মাইনাস 1, সরি কে স্কোয়ার ছিল, ওকে, ইজ ইকাল টু 1 বাই আর প্লাস এইচ। ওকে, আচ্ছা উল্টে দিলাম, তাহলে আর প্লাস এইচ উইথ মাইনাস ইজ ইকাল টু, উল্টে দিয়েছি, কে স্কোয়ার মাইনাস 1 বাই আর। ওকে, আচ্ছা মাইনাসটাকে একটু সোজা করে নিই, তাহলে দাঁড়াচ্ছে এইচ ইজ ইকাল টু, এটা এদিকে গেলে এই মাইনাসটাকে সরিয়ে নিয়ে, তাহলে দাঁড়াচ্ছে 1 মাইনাস কে স্কোয়ার বাই আর, তাহলে এটা প্লাস হয়েছিল, এটা মাইনাস হলো, ভুল, এইটা যখন উল্টে দিয়েছি উপরে থাকছে আর, নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। ওকে, এবারে এই মাইনাসটাকে যখন এদিকে উল্টে দিচ্ছি, আচ্ছা এই স্টেপটা করে নিই আরেকবার, আর প্লাস এইচ ইজ ইকাল টু আর বাই 1 মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকাল টু দাঁড়াচ্ছে আর বাই 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস আর, তাহলে আর কমন নিয়ে নিলে তাহলে 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস অফ আর। আচ্ছা এইখানটাতে আসি, তাহলে এইচ ইজ ইকাল টু আর ইন্টু 1 মাইনাস 1 প্লাস কে স্কোয়ার বাই নিচে 1 মাইনাস কে স্কোয়ার, 1 কাটছে, দ্যাট ইজ কে স্কোয়ার বাই 1 মাইনাস কে স্কোয়ার ইন্টু আর।
ওকে, তাহলে অপশান হচ্ছে গিয়ে তোমাদের জন্য 2 নম্বর অপশান। ক্যালকুলেশন আছে, সিম্পল ক্যালকুলেশন। বোঝা গেছে তো বিষয়টা? চলো 49 এরপর আসছি 49। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে প্রদক্ষিণরত একটি কণার এটি পূর্ণ প্রদক্ষিণের সময় লাগে টি। পূর্ণ প্রদক্ষিণের সময় লাগে টি। ওকে, আচ্ছা, কণাটি একই দুদিতে অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে ছোঁড়া হলে সর্বাধিক আরএইচ উচ্চতা পৌঁছাতে পারে। প্রক্ষেপ কোণ কত? একটা কণা বৃত্তাকার পথে ঘুরলে আর ব্যাসার্ধের বৃত্তপথে এই পুরো পথটা একবার প্রদক্ষিণ করতে টি সময় লাগে। তাহলে সেক্ষেত্রে বেগ কত? ভি ইজিক্যাল টু 2 πr, এটা অতিক্রান্ত দূরত্ব বাই টি। বেগটা কত না পুরো পথটা ঘুরতে সময় লাগছে, পুরো পথ কত? 2 πr টি। এই বেগে একটা বস্তুকে থিটা কোণে ছোঁড়া হয়েছে এবং এই সর্বোচ্চ যে উচ্চতা উঠেছে সেটা হচ্ছে 4r। তাহলে থিটা ফাইন্ড আউট করো। থিটা কোণে ছোঁড়া হয়েছে, সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইজিক্যাল টু 4r, সর্বোচ্চতা উচ্চতা ইজিক্যাল টু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা স্যার মনে রাখতে হবে ইউ বেগে যদি ছোঁড়া হয় বস্তুটাকে। ওকে, এই ইউ মানে একই দুদিতে ছুঁড়েছো বলেছে প্রশ্নে, একই দুদিতে ছুঁড়েছো, দ্যাট ইজ 4r। স্কোয়ার করে নাও, তাহলে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, 2g। আচ্ছা, 4r 4r। আচ্ছা চলো, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4r, একটা 4 কাটলো, তাহলে দাঁড়াচ্ছে 2 টি স্কোয়ার জি বাই পাই স্কোয়ার আর। ওকে, 2 gt স্কোয়ার পাই স্কোয়ার আর। এবারে যদি রুট করে দাও তাহলে দাঁড়াচ্ছে থিটা ইজিক্যাল টু, স্টেপ জাম্প করছি, সাইন ইনভার্স, এটাকে করলে দাঁড়াচ্ছে 2 gt স্কোয়ার বাই পাই স্কোয়ার আর উইথ হাফ, দেখো কোন অপশানটা হচ্ছে? কোন অপশানটা হচ্ছে? প্রবাবলি একের অপশান না, 2 থিটা ইজিক্যাল সাইন ইনভার্স 2 gt স্কোয়ার পাই স্কোয়ার আর টু দি পাওয়ার হাফ। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? যে বেগ এইটাই ঘুরতে যে বেগ থাকে সেই বেগে ছোড়া হয়েছে, সর্বোচ্চ উচ্চতা 4r উঠতে পেরেছে, তাহলে থিটা কত? নেক্সট লাস্ট শেষ প্রশ্ন, আমাদের ক্ষেত্রে শেষ প্রশ্ন, যে বলে দেওয়া আছে এফ 50 এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, যেখানে বলে দেওয়া আছে কিউ ইজিক্যাল টু 1 আর ভি ইজিক্যাল টু বলে দেওয়া আছে 2i প্লাস 4j প্লাস 6k। আচ্ছা, এফ বলে দেওয়া আছে 4i মাইনাস 20j প্লাস 12k। এবারে তোমাকে বলেছে বি কত ফাইন্ড আউট করো। স্যার প্রশ্নটা দেখে অনেক কমপ্লিকেটেড, ক্রস গুণন করো না, করতে হবে না, সিম্পল বি ফাইন্ড আউট করতে বলেছে। আচ্ছা সিম্পল লাগাও, ভি এবং বি এর ক্রস গুণনটা এফ, ভি এবং বি এর ক্রস গুণন এফ, দ্যাট ইজ এফ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার বি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? যদি এদের ক্রস গুণনটা এফ হয় তাহলে এফ এবং বি পরস্পর পারপেন্ডিকুলার। ওকে, এবারে আমরা বলতে পারি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা 0। ওকে, এইবারে তোমার কাজ হচ্ছে কি, এইখানে যে 4টে অপশান আছে, 4টে অপশানকে প্রতিটাতেই বি ধরতে ধরতে দেখে নিতে হবে যে কোন ক্ষেত্রে 0 হচ্ছে। 1, 2, 3 এবং 4। একেরটা যদি 8 যে করো আসবে না, মানে এটা আসছে 32 মাইনাস 160 প্লাস 72 আসছে না। পরেরটাতে 24 120 মাইনাস 96 আসছে না।
পরেরটাতে -32 প্লাস 160 মাইনাস 120 আসছে না। পরেরটাতে -24 প্লাস 120 মাইনাস 96, প্রবাবলি এটা আসছে, এই দুটোই যোগ করলে 120 হচ্ছে 4, তাহলে অপশান 4। অপশান 4-এ কী আছে? -6i -6j -8k। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো এই ভেক্টরটাই হলে তাহলে এদের ডট প্রোডাক্টটা 0 হবে, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না। এটার ক্ষেত্রে দেখো -24 করলে 120 -120 প্লাস 120 0, মানে কনসেপ্টটা এভাবেই করতে হবে, এভাবে করলে সহজভাবে হবে। আমরা 2021-এর 50টা প্রশ্ন করেছি, 50টা প্রশ্ন কমপ্লিট করলাম আজকে। কনসেপ্টগুলো বোঝা গেছে আশা করি। এরপরে আসছে নেক্সট ক্লাস থেকে আমরা করব এবারের JEE মেনের যে 2021-এর প্রশ্নগুলো, আমরা কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।